মৃত্যুর পরের গন্তব্য হিসাবে স্বর্গের প্রতি টান কিন্তু আমাদের কম বেশি সকলেরই আছে। তবে সত্যিই স্বর্গ বলে কিছু আছে কি না তা কিন্তু আমরা কেউই সঠিকভাবে জানি না। তাই পৃথিবীর বুকে স্বর্গ খুঁজে পেতে হলে এই জায়গায় আপনাকে আসতেই হবে একবার। ফটোগ্রাফি আপনার প্যাশন হোক বা না হোক, এই জায়গায় এসে ফটো তোলা থেকে নিজেকে বিরত রাখা কিন্তু বেশ কঠিন। তবে এই নৈসর্গিক সৌন্দর্য অনুভব করতে হলে বেরোতে হবে অনেকটা পথ। না, ভয় পাবেন না, 7 সমুদ্র 13 নদী নয়, তবে গোটা 10 ব্রিজ আর খানকুড়ি ঝর্ণা তো আপনাকে দেখতে দেখতেই তবে পৌঁছতে পারবেন এমন সুন্দর একটা জায়গায়। সাদা বরফের চাদরে মোড়া উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এই স্বর্গরাজ্যই হলো আমাদের আজকের ঠিকানা, যার নাম মাঙ্গান। মাঙ্গান হলো উত্তর সিকিমের প্রবেশদ্বার। তাই নর্থ সিকিমের এই অপূর্ব সুন্দর জনবসতি মাঙ্গান সম্পর্কে সমস্ত তথ্য জানতে হলে সঙ্গে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার চ্যানেল, যার নাম অলওয়েজ ব্যাকপ্যাকার্স। A beautiful day from a beautiful village মাঙ্গান। আমি এখন আছি মাঙ্গানেতে, সিকিমে অবস্থিত এই মাঙ্গান। মাঙ্গানে আমরা এসেছি, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হচ্ছে মাঙ্গান থেকে লাচুং যাব, সেখান থেকে 0 পয়েন্ট যাব। তাই কালিম্পংয়ের দারাগাঁও থেকে আমাদের আজকের ঠিকানা মাঙ্গানের সাকজিয়ার লি হোমস্টে। একবার হোমস্টেটা দেখুন কি সুন্দর জায়গায়। এই পোর্শনটা হচ্ছে হেলিপ্যাড, আর তার ঠিক সামনে আমাদের সাকজিয়ার লি হোমস্টে, আর তার সঙ্গে রয়েছে একটা দুর্দান্ত ভিউ। পুরো হোমস্টেটা কেমন সেটা দেখাবো। আর তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, হোমস্টেটার নাম যেমন শক্ত, উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে, আসার রাস্তাটাও কিন্তু ঠিক তেমনই শক্ত। রাস্তা খারাপ বলতে আপনারা কি বোঝেন? রাস্তা খারাপ বলতে আপনারা বুঝেছেন রাস্তা ভাঙাচোরা ছিল, প্যাচওয়ার্ক হবে না? ভাঙাচোরা প্যাচওয়ার্ক ওসব তো আছেই। রাস্তা খারাপ বলতে আমি বলছি হাঁটু সমান কাদা। আপনার যদি হাঁটু সমান কাদা হয়, সে তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আসতে হবে। এবার বুঝে নিন কোথায় গাড্ডা আছে, কোথায় কি আছে কিছু জানি না, হাঁটু সমান কাদা, তার মধ্যে দিয়ে যাচ্ছি। গাড়ির তলা অনেকবার ঠেকেছে। এই হচ্ছে আমার গাড়ি, কিয়া কারেন্স, যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, তারপরেও গাড়ির অবস্থা দেখুন। গাড়ির কোথায় কোথায় কাদা উঠেছে দেখুন। এই হচ্ছে অবস্থা গাড়ির। চলুন তাহলে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি ফ্ল্যাশব্যাক থেকে। দেখে নিন আমরা কালিম্পং থেকে মাঙ্গান কীভাবে এসেছি। আসলে পুরো জার্নিটা এতটাই হেক্টিক ছিল না যে এটা আপনাদের সাথে শেয়ার করতে আমারও কিন্তু বেশ ভালো লাগবে। চলুন তাহলে চটপট একটু দেখে নেওয়া যাক। আজ 12ই মে, আমরা সকাল সকাল রওনা হয়ে গেছিলাম মাঙ্গানের উদ্দেশ্যে। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি 2 দিন কাটিয়েছি কালিম্পংয়ের দারাগাঁও বলে এটা খুব সুন্দর গ্রামেতে। আর যারা আমার ব্লগটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে দারাগাঁওয়ের ভিডিওর পুরো লিঙ্কটা দেওয়া থাকবে। আর এখন বাজে 8:10, আমরা দারাগাঁও থেকে বেরিয়ে পড়েছি। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ইচ্ছা ছিল আরেকটু সকাল সকাল বেরোবো 7টা নাগাদ, কিন্তু তখন বৃষ্টিটা এতটাই জোরে হচ্ছিল যে বেরোবার মতো কোনো রকম সিচুয়েশন ছিল না। তাই একটু দেরি করে চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা 8টা নাগাদ বেরিয়ে পড়লাম দারাগাঁওয়ে আমাদের রেহান হোমস্টে থেকে মাঙ্গানের পথে। এই দারাগাঁও থেকে মাঙ্গানের ডিস্টেন্স মোটামুটি 80 কিলোমিটার, যেটা গুগলে দেখাচ্ছে টাইম লাগবে 2 ঘন্টা 57 মিনিট, মানে মোটামুটি 3 ঘন্টা। তাই জন্যই আমরা 8টা নাগাদ বেরিয়েছি, যাতে আমরা আস্তে ধীরে চালিয়েও মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে মাঙ্গানে ঢুকে পড়তে পারি আর সারাদিনটা মাঙ্গানে কাটাতে পারি। ওয়েদারের সিচুয়েশন এখনও কিন্তু বেশ খারাপ। আমরা কালিম্পং থেকে নেমে এসেছি, তিস্তা নদীর ধার বরাবর এখন আমরা চলেছি, কিন্তু সেই একই জিনিস, পুরো রাস্তা ভিজে, খুব জোরে না হলেও বৃষ্টি কিন্তু এক নাগাড়ে হয়ে চলেছে, যে কারণে গাড়ির স্পিডকেও খুব লিমিটেড রেখেই চালাতে হচ্ছে। এখন বাজে 10:30।
আমরা পৌঁছে গেছি সিংটামে। বৃষ্টি এখন বন্ধ আছে বললেই চলে, খুব হালকা স্প্রে হচ্ছে। আমরা সিংটামেতেই রাস্তার ধারের একটা ছোট রেস্টুরেন্ট বিনীতা প্রধান, সেখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে আবার সামনের দিকে রওনা হব। আমাদের ম্যাগির অর্ডার দেওয়া হয়ে গেছে, ম্যাগি এসেও গেছে। দেখতে কিন্তু ম্যাগিটা ভীষণ সুন্দর। এখন খেয়ে দেখবো কেমন লাগলো। বিশ্বাস করুন, একদম সত্যি কথা বলছি, ম্যাগিটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর। তাই জন্য আমরা দুজনে খেয়ে ছেলে মেয়ের জন্য প্যাক করে নিয়েছি। ওরা ঘুমাচ্ছে গাড়িতে, তাই ভাবলাম প্যাক করে নিই, উঠলে ওদেরকে খাইয়ে দেবো। তাই ব্রেকফাস্ট সেরে আমরা আবার চললাম মাঙ্গানের পথে। তবে যেটা চিন্তার বিষয় সেটা হলো, দোকানে যিনি ছিলেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে সামনের বেশ অনেকটা রাস্তাই তৈরি হচ্ছে নতুন করে। তাই জন্য রাস্তার অবস্থা এই মুহূর্তে ভীষণ খারাপ। প্রতিদিনই নাকি এখানে গাড়ি যেতে গিয়ে কিছু না কিছু গাড়ি এই কাদায় ফেসে যাচ্ছে। যেমন আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানেও পাশের এক ড্রাইভারের থেকে শুনলাম যে আমাদের সামনে অলরেডি কোনো গাড়ি ফেসে আছে, যে কারণে আমরা এরকম জ্যামের মুখে পড়েছি। অনেক কষ্টে গাড়িটাকে তুলে তারপরে আবার আমাদের যাত্রা শুরু হলো। রাস্তার অবস্থা সত্যিই কিন্তু ভীষণ খারাপ। কাদা এতটাই ডিপ যে গাড়ির চাকা রীতিমতো বসে যাচ্ছে। আমাদের মতো বড় গাড়িরই যদি এত সমস্যা হচ্ছে, তাহলে সত্যি ভাবার বিষয় যে ছোট গাড়িগুলো কিভাবে যাবে এই রাস্তা দিয়ে। এখন চিন্তার কথা হচ্ছে এটা, যে এরকম রাস্তা আমরা ঠিক কতক্ষণ ধরে পাবো, কারণ ওনার কথা কিন্তু আমাদের বেশ ভয়ই লাগিয়ে দিয়েছে। কিন্তু এ রাস্তায় নেবে যখন পড়েছি, তখন তো সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই ভগবানের নাম করে এগিয়ে চললাম মাঙ্গানের পথে। দেখা যাক সামনে আর কি পড়ে। এখান থেকে মাঙ্গান আরও 34 কিলোমিটার, কিন্তু রাস্তার অবস্থার তেমন কোনো উন্নতি এখনো পর্যন্ত চোখে পড়ছে না। আমরা এখন যে জায়গায় আছি তার নাম হলো মাখা। এখান থেকে আমরা রোড ডিরেকশন ফলো করে উপরের দিকে উঠে গেলাম, কারণ এই রাস্তাটাই চলে যাচ্ছে নর্থ সিকিমের দিকে। আর আমরা যেহেতু মাঙ্গান যাব, তাই আমাদেরকেও এই দিকে যেতে হবে। আর যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, ওটাতে আমরা সাউথ সিকিম পৌঁছতে পারবো। তাই আমরা আবারও চলতে শুরু করলাম আমাদের ডেস্টিনেশন মাঙ্গানের উদ্দেশ্যে। এতটা পথ চলতে চলতে যখন রাস্তার অবস্থা আপনার শরীরে এনে দেবে অনেকটা ক্লান্তি, তখন এই সুন্দর পাহাড়ি ঝর্ণা আর রং বেরঙের পাহাড়ি ফুল আপনার এই ক্লান্তিকে অনায়াসে ঝরিয়ে দেবে, মনে আনবে গন্তব্যে পৌঁছানোর আমারও নতুন উদ্যম। চলতে চলতে এবার আমরা যে রাস্তায় এসে পড়লাম, এখানে আসা মাত্রই আমাদের এলটিএফকে গ্রুপের আদিত্যদার কথা কিন্তু ভীষণ মনে পড়ে যাচ্ছে। ওনার সেলফ ড্রাইভ ভ্রমণ পর্বে আমরা কিন্তু এই ধরনের রাস্তা প্রচুর দেখেছি। সত্যি আজকে আদিত্যদাকে ভীষণ মিস করছি। জানি অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তবুও পাহাড়ের গা থেকে নেমে আসা এত সুন্দর একটা ঝর্ণা দেখে গাড়ি না থামিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই গাড়ি থামিয়ে নেমে পড়ে একটু আধটু ফটো ভিডিও করেই ফেললাম। অপূর্ব সুন্দর দেখতে লাগছে, যেটা বোঝাতে পারবো না আপনাদেরকে। নাম না জানা এক ব্রিজের উপর আবার একটু দাঁড়িয়ে পড়ে দুপাশে বিশাল পাহাড় আর তার কোলে বয়ে চলা তিস্তা নদীর অপার সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে নিলাম তাদের জন্য যারা বিভিন্ন কারণে ঘুরতে আসতে পারেন না, আর যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য রইল ঘোরার হাতছানি। দামাল তিস্তার কারণে পুরো রাস্তার অবস্থা ভয়ানক হয়ে উঠেছে। রাস্তার এক পাশ পুরো ভেঙে গিয়ে প্রায় নদীর সাথে মিশে গেছে। তাই জন্য পাহাড় কেটে রাস্তা চওড়া করার কাজ চলছে। এই অবস্থায় রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, চলার জন্য একবারেই যোগ্য নয়। কিন্তু রাস্তা যখন পুরো তৈরি হয়ে যাবে, আশা করি তখন কিন্তু আর যেতে অসুবিধা হবে না। তাই আপনারা যারা এই মাঙ্গানে আসতে চাইছেন, আমি বলবো আমার পক্ষ থেকে যে অন্তত 1-1.5 বছর দাঁড়িয়ে যান, পুরো রাস্তাটা সুন্দর করে তৈরি হয়ে যাক। আশা করি তখন এলে আর এত অবস্থা খারাপ দেখবেন না, অনেকটা ভালো হয়ে যাবে আশা রাখছি। এখন তো বর্ষাকাল সেভাবে ঢোকেনি, তাতেই রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ। তাহলে একবার ভাবুন, বর্ষার সময় এই রাস্তা দিয়ে কি আদৌ চলাচল করা সম্ভব হবে? সত্যি রাস্তা দেখে না সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছে। তাহলে যখন
সেই দুর্ঘটনা ঘটেছিল তখন এই রাস্তার না জানি কী হাল হয়েছিল। আর যারা স্বচক্ষে সে সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন তাদের কথা তো আমি আর ভাবতেও পারছি না। যাই হোক, এইভাবেই আমরা ক্রমে ক্রমে এগিয়ে চলেছি সামনের দিকে। সত্যি খুব অসুবিধা হচ্ছে চলতে, রাস্তার অবস্থা ভয়ানক খারাপ, বলে বোঝাতে পারবো না। কাদাতে চাকা পুরো বসে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে আর সামনের দিকে এগোনো ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। সাবধানে চলেছি আমরা ভগবানকে সঙ্গে করে। রাস্তার কন্ডিশন যে কতটা খারাপ এটা জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে। পুরো ভিডিওটাকে স্টেবল করাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাঙ্গান পৌঁছাতে যখন আর মোটামুটি 13 কিলোমিটার বাকি, তখন আমরা এরকম রাস্তা পেলাম। তার আগে পর্যন্ত রাস্তা খারাপ থেকে ক্রমশ খারাপতর হতে গেছে, কিন্তু কোনো রকম কোনো ভালো রাস্তা নয়। যদি 2 মিনিট ভালো রাস্তা পেয়েছি, তাহলে 10 মিনিট খারাপ রাস্তা পেয়েছি। আর লোকাল লোকজনকে যদি জিজ্ঞাসা করেছি যে রাস্তা কীরকমই খারাপ, সামনে কেমন, ওনাদের উত্তর হ্যাঁ রাস্তা তো সামনে ভালোই আছে, আর খারাপ রাস্তা নেই। কিন্তু ভালো এই সবে দেখতে পাচ্ছি চোখে, তাও এখনো বিশ্বাস করতে পারছি না যে আর কতক্ষণ পাবো। এইটাই কথা, কারণ বলছি না এতটা রাস্তার মধ্যে মাত্র এই 13 কিলোমিটার বাকি আছে যখন, তখন এই রাস্তাটা দেখছি। গোটা রাস্তা অসম্ভব রকমের খারাপ। আমারও ওই ছোট্ট মনে একটা কথা এসেছিল যে রাস্তা ভালো বলছে, আদৌ এটা কতক্ষণ? এই 13 কিলোমিটারটা কি পুরোটা এরকম নাকি 3 কিলোমিটার? যদি হয় তাহলে বুঝবো লটারি লেগেছে। এই তো চালু, এই তো খারাপ চালু, এই তো খারাপ চালু। জয় গুরু, এনজয় গুরু। তবু এক পদের কিছুটা হলেও। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মাঙ্গান পৌঁছে যাব আশা করছি, কিন্তু যে রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে সেটা ঠিক এই রকম। একটা খারাপ রাস্তা দিয়ে এসেছি, তারপর এত পাক দেখলে আপনি পেটের ভিতরে সব শুকিয়ে যাচ্ছে। জানি না আজ কপালে কি আছে। কষ্ট করে আফটার অল পৌঁছে গেছি আমাদের মাঙ্গানের হোমস্টে, সাকজিয়ার লি হোমস্টে। নামটা যেমন দাঁত ভাঙা শক্ত, রাস্তাটাও ঠিক সেরকম। প্রচুর 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 ওপরে উঠতে উঠতে একটা সময় এটা মনে হচ্ছিল যে এবার বোধহয় কিছু না হলেও শিবের দেখা পেয়েই যাব। যাই হোক, শিবের দেখা তো পাইনি, কিন্তু কমসে কম হোমস্টে অবধি পৌঁছে গেছি। আমরা রয়েছি দোতলায়, একতলা এবং দোতলা দুটোতেই থাকার ব্যবস্থা আছে। আগে এখান থেকে ভিউটা পুরোটা দেখিয়ে নিন, তারপর আমি পুরোটা দেখে দিচ্ছি। হোমস্টেটার এরিয়া কিন্তু বিশাল বড়। এইখানেতে গরু আছে, এখানে ছাগল দেখতে পাচ্ছেন। এখানেতে প্রচুর মানুষজন দেখবেন টেন্ট লাগিয়ে গাড়ির মধ্যেই থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। আর এটা হলো হেলিপ্যাড। এই হলো হোমস্টের নাম, সাকজিয়ার লি হোমস্টে। আমরা দালাগাঁও থেকে বেরিয়েছিলাম প্রায় 8টা 10-15 হবে। মাঙ্গানে এসে পৌঁছেছি 2টোর পর, প্রায় 2টো 15-20। এত জোর খিদে পেয়েছে যে একদম লাঞ্চ করে আমরা এখন এখানেতে। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, মানে টোটাল রাস্তার মধ্যে ধরুন 90 to 95% রাস্তাই ভীষণ খারাপ পজিশনে আছে, যেটা দিয়ে গাড়ি চালিয়ে আসতে ভীষণ সমস্যায় পড়তে হয়েছে। আর তারপরের রাস্তাটা মোটামুটি তার থেকে অপেক্ষাকৃত ভালো। তবে অনেকটা খারাপ রাস্তা দিয়ে আসার ফলে শরীরটা এত টায়ার্ড হয়ে গেছে যে মাঙ্গান বাজার থেকে আমাদের গাড়ি যখন ওইভাবে পাক খেয়ে ওপরের দিকে উঠছিল হোমস্টেতে পৌঁছাবার জন্য, তখন আর শরীর পেরে উঠছিল না, তখন আর ইচ্ছা করছিল না যে অত উপরে উঠি। সত্যিই মনে হচ্ছিল যে কেন অত উপরে হোমস্টে নিতে গেলাম, এর থেকে তো নিচে নিলেই পারতাম। বিকজ কালকে যে আমাদের নেক্সট প্ল্যান আছে এখান থেকে লাচুং যাওয়ার, তার জন্য কিন্তু আবার আমাদের ওই একই রাস্তা দিয়ে নেমে মাঙ্গান বাজারেই আসতে হবে।
কিন্তু সত্যি বলছি এখানে আসার পর এই ভিউটা স্বচক্ষে দেখার পর না জাস্ট পাগল হয়ে গেছি। নিজের চোখে না দেখলে আমি এই ফিলিংসটা বোঝাতে পারবো না, এত অসাধারণ ভিউ এখান থেকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা হেলিপ্যাড, আর ঠিক সেই হেলিপ্যাডের সামনেই আমাদের হোমস্টে, যার নাম সাকজিয়ার লি হোমস্টে, আঙ্গানে আমাদের আজকের ঠিকানা। এবার চলুন আমরা আজকে দুপুরে লাঞ্চ কোথায় কিভাবে করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো এখানকার ডাইনিং এরিয়া। পুরো হোমস্টেটাই একটু অন্যভাবে সাজানো, বসার জায়গা, খাবার টেবিল সব কিছু একটু অন্য স্টাইলের। নিচেটা একটা উডেন ফিনিশ দিতে চেয়েছে, আই থিঙ্ক প্লাই দেওয়া। আমাদের আজকের দুপুরের খাবার এসে গেছে। ভাত, একটা সবজির মিক্স ভাজা, ডাল, এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে গেছে, আর ডিমের কারি। আর প্রত্যেককেই আমাদের এইরকম একটা থালাতে খেতে দেওয়া হয়েছে। খাবারের টেস্ট মোটামুটি ঠিকই ছিল। পাহাড়ের এত উপরে পৌঁছে গিয়ে এর থেকে ভালো টেস্ট আশা করাও পাপ। আমার ছেলে এখন ফুটবল খেলায় মত্ত, এত বড় জায়গা পেয়েছে যে চুটিয়ে খেলছে। আর আমরাও ভাবলাম এত তাড়াতাড়ি রুমে না গিয়ে বেশ কিছুটা সময় এই পরিবেশে কাটানো যাক। জানি না ভবিষ্যতে বেঁচে থাকতে আর কোনো দিন আসতে পারবো কি না, তাই এত সুন্দর পরিবেশে কয়েকটা ফটো না তুলে রাখলে কি হয়? এমন সুন্দর একটা জায়গার স্মৃতিকে সিন্ধুকে ভরে রাখার এর থেকে ভালো আর সহজ উপায় আর কী বা হতে পারে। সত্যি এত সুন্দর পরিবেশ ছেড়ে না একটুও রুমে যেতে ইচ্ছা করছে না। কিন্তু বিশ্বাস করুন, আমাদের লাগেজও এখনও রুমে নিয়ে যাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আগে এসে লাঞ্চ করে নিয়েছি, আর তারপর এত সুন্দর পরিবেশের মোহমায়ায় পড়ে গেছি যে রুমে আর যাওয়াই হয়ে ওঠেনি। তাই এবার লাগেজ নিয়ে চলেছি রুমের দিকে। আর এই যে ক্যামেরা বনবন করে ঘুরতে থাকছে, এতে মাথা ঘুরে গেলেও রাগ করবেন না প্লিজ, কারণ ক্যামেরাম্যান এই মুহূর্তে আমার ছেলে। এদের রিসেপশানটা একদম ছিমছাম। তবে বলার মতো বিষয় হচ্ছে এটা, এখানে দেখুন সমস্ত ইউটিউবাররা যারা নিজেরা ড্রাইভ করে এখানে এসেছেন তাদের স্টিকার লাগানো। এদের মধ্যে বেশিরভাগই কিন্তু বাইকার্স। আমি তো আগে এটা জানতাম না, তাহলে আমিও আমার চ্যানেলের স্টিকার এখানে লাগাতে পারতাম। তাহলে এরপরে আবারও যখন অন্য কেউ সেখানে আসতো তারাও আমার চ্যানেলের স্টিকার সেখানে দেখতে পেত। এবার চলুন আপনাদেরকে আমাদের এই হোমস্টের ভিতরটা একটু ঘুরিয়ে দিই। হোমস্টের ভিতরে কিন্তু লাইট জ্বলে গেছে, কারণ বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে। চারিদিক কালারফুল লাইট দিয়ে সাজানো। এখানকার ডেকোরেশনটা কিন্তু একটু অন্যরকম, বাঁশের একটা ফিনিশিং সব জায়গায় আনা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এবং সমস্ত রুমের নামগুলো ভীষণ অদ্ভুত। এ ধরনের নাম এর আগে কখনো দেখিনি। আমাদের রুম কিন্তু ফার্স্ট ফ্লোরে। পুরো রুমের বাইরের দেওয়ালটা, দরজার হ্যান্ডেলগুলো, সিঁড়িতে ওঠার যে সাইডের রেলিং, সবগুলোই দেখুন একটু বাঁশের ডেকোরেশন করা। সেকেন্ড ফ্লোরে উঠতেই বাঁ হাতে রয়েছে ছাদ। এখানে ইনবিল্ট টেবিলের ব্যবস্থা করা আছে, যদি কেউ চান তাহলে বসে ওখানে আড্ডা মারতে পারেন। উপরতলার রুমগুলো আরও অন্যরকম। এই যে সামনের ডান হাতে রুমটা দেখা যাচ্ছে, যার নাম জেঠা, ওটা হচ্ছে আমার রুম। আমি জানি না এই জেঠা বা মাইলা এগুলোর মানে কি, হয়তো এটা ওদের স্থানীয় ভাষা। চলো রুমের ভিতরটা এবার দেখিয়ে দিই। রুম যে খুব একেবারে বিশেষ বড় তা কিন্তু নয়। দুটো বেড রয়েছে, সিঙ্গেলের থেকে সাইজে একটু বড়, আবার ডাবলের থেকে একটু ছোট। আমরা যেহেতু একটা রাত্রি এখানে কাটাবো তাই জন্য ঠিক আছে। আর ওই যে আগে বললাম, ভিউতে এতটাই বেশি স্কোর হয়ে গেছে যে রুমটা একটু আধটু মানিয়ে নিচ্ছি, চলে যাবে, কারণ ভিউতেই মন পুরো ভরে গেছে। ওয়াশরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, প্রয়োজনীয় যা সমস্ত জিনিসপত্র প্রয়োজন সব কিছুই আছে। ইভেন গিজারও, যেটা এই পাহাড়ে এই প্রচণ্ড ঠান্ডায় সবথেকে বেশি প্রয়োজন। আর একটা জিনিস আপনাদেরকে এখন দেখাতে পারলাম না, যেহেতু বাইরে পুরোটাই অন্ধকার। এদিকে একটা জানলা আছে, আরও একটা জানলা আছে, যেটা থেকে কিন্তু ভিউ অসাধারণ।
কথা বলতে বলতেই রুমে চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, গরম গরম চা আর ভেজ পকোড়া। এখন এই খেতে খেতেই চলবে আমাদের কালকের লাচুংয়ে যাওয়ার প্ল্যানিং। পাহাড়ে রাত তাড়াতাড়ি হয়, তাই আমরাও তাড়াতাড়ি করে চলে এসেছি রাত্রের ডিনারের জন্য। আজকে ডিনারের মেনুতে আছে গাজর, আলু, বিন দিয়ে একটা ভাজি, ডাল আর চিকেন, সঙ্গে শসা পেঁয়াজ। গরম গরম রুটির সাথে এই খাবার কিন্তু জমে যাবে। ভেরি গুড মর্নিং ফ্রম মাঙ্গান। কালকে রাত্রে রুম ট্যুরটা আপনাদেরকে করিয়েছি, কিন্তু দিনের বেলা রুমের চেহারাই আলাদা। রুম থেকে কি ভিউ পাওয়া যায় সেটা কালকে দেখানো হয়নি আপনাদেরকে, তাই আজকে এখন আমরা মাঙ্গান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের পথে। তার আগে একবার আমার রুম থেকে ভিউটা চলুন দেখে নেবেন। বেডের পিছনের থেকে পুরো এই জানলা দিয়ে এই জায়গাটা দেখা যায়। একটা অসাধারণ ভিউ। আর সব থেকে বেস্ট ভিউ হচ্ছে এই বেডটা থেকে। আমার মতে এই হোমস্টের সবথেকে বেস্ট ভিউ রুম কিন্তু এটাই। আমরা এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা একদম মাঙ্গান সিটিতে চলে যাব। সেখান থেকে পারমিট নিয়ে আমরা চলে যাব লাচুংয়ের পথে। আজকে আমাদের টার্গেট আছে যে লাচুংয়ে স্টপ না করে একদম 0 পয়েন্ট যাওয়া, 0 পয়েন্ট থেকে ফিরে লাচুংয়ে স্টে করব। এখন দেখা যাক, আগে থেকে কিছুই বলা যাচ্ছে না, রাস্তার কন্ডিশন কতটা যাওয়া সম্ভব হয় সব কিছু ডিপেন্ড করছে। তাই সঙ্গে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার চ্যানেল অলওয়েজ ব্যাকপ্যাকার্স। ব্রেকফাস্ট করতে নিচে এসে ভাবলাম আগে একটু বাইরের পরিবেশটা দেখে নিই। আর বাইরের পরিবেশ দেখা মাত্রই মন গেল এই পরিবেশেই আটকে। দূরের যে পাহাড়গুলো খুব হালকা দেখা যাচ্ছে, এখনও মেঘে ঢাকা, ওগুলো কিন্তু আসলে বরফের পাহাড়। দেখুন গায়ে বরফও যে আছে, খুব অপরিষ্কার হলেও বুঝতে পারা যাচ্ছে। আমি না আজকে ভীষণ এক্সাইটেড। আমি জানি না আমরা রাস্তাতে কোথাও কোনো বরফ পাবো কি না, তবে কালকে যখন সন্ধ্যের দিকে একটুখানি বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একটা গাড়ি ঢুকলো, ওনারা 0 পয়েন্ট করে ফিরলেন। তো ওনাদের থেকে যা বর্ণনা শুনলাম তাতে তো আমি শুনেই এতটা এক্সাইটেড হয়ে পড়েছি। ওনারা প্রচণ্ড বরফ পেয়েছেন, খুব সুন্দর বরফের ছবি তুলেছেন যেগুলো আমাদেরকে দেখালেন, এবং রাস্তাতেও বরফ পেয়েছেন। ওনাদের গাড়ির উইন্ডশিল্ডে পুরো বরফ জমে যাচ্ছিল। তো জানি না আমার কপালে কি আছে, বাট সত্যি আমি ভীষণ এক্সাইটেড যে লাচুংয়েতে বা 0 পয়েন্টে আমরা ঠিক কেমন ওয়েদার পাবো, বরফ কতটা দেখতে পারবো। দেখা যাক, এখন আর দেরি করব না, দেরি হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করেই আগে চটপট করে বেরিয়ে পড়বো। লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, আমরা একদম রেডি, খালি ব্রেকফাস্টের অপেক্ষায়। বাট সত্যি মাঙ্গান জায়গাটা কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। আমারও একবার আসার ইচ্ছা রইল, দেখা যাক, কপাল সাথ না দিলে তো আর আসা হয় না। কিন্তু ইচ্ছা আছে আরও একবার মাঙ্গানে আসতে, শুধু মাঙ্গানে আসতে, মাঙ্গানেই কটা দিন কাটাতে, চুটিয়ে এনজয় করতে, প্রকৃতির ভরপুর মজা নিতে। আপাতত চলে যাই ব্রেকফাস্ট টেবিলে, না হলে আমার জন্য সবার দেরি হয়ে যাবে, কারণ সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ফুলকো লুচি আর একদম গরম গরম আলুর তরকারি দিয়ে শেষ হলো আমাদের মাঙ্গান পর্ব। টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। এসে গেছে আমাদের বিদায় বেলা, তাই সম্মানের সাথে আমাদের বিদায় জানাচ্ছেন সাকজিয়ার লি হোমস্টের ওনার। এই ভদ্রলোক, ওনার ছেলে আর বৌমা, এই 3 জনে মিলেই এই হোমস্টেটা চালান। মোটামুটি ছোটোর উপর হোমস্টেটা সুন্দর, পরিষেবা ঠিকই আছে, জায়গাটা অসাধারণ। এখন চলে যাওয়ার সময় না মনটা একটু খারাপই লাগছে, কারণ সত্যি এই মাঙ্গান জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, কিন্তু মনে একটা নতুন আনন্দ, কারণ আমরা চলেছি আর একটা নতুন জায়গায়, যেখানে যাওয়ার জন্য আমরা সকলেই ভীষণভাবে এক্সাইটেড। আমরা এখন নিচে মাঙ্গান বাজারে গিয়ে ওখান থেকে আমাদের গাড়ির পারমিট নিয়ে রওনা হব লাচুংয়ের উদ্দেশ্যে। তাড়াতাড়ি পৌঁছতে পারলে চলে যাব 0 পয়েন্ট। আমার মাঙ্গান পর্ব আমি এখানেই শেষ করছি। আমরা এখন চলেছি 0 পয়েন্টের পথে। আবার দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মাঙ্গান পর্বটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন তবে দেখা হচ্ছে নেক্সট 0 পয়েন্টের